চোরাই পণ্যের সয়লা প্রসাধনীর বাজার, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে হুমকিতে দেশীয় শিল্প, রাজস্ব হারাচ্ছে সরকার, ব্যাগেজ নীতিমালা কঠোর করার তাগিদ। নৌবাহিনী দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনালের কাজে বেড়েছে গতি, কন্টেইনার ওঠানামায় রেকর্ড, এক মাসে 1,22,000 কন্টেইনার হ্যান্ডলিং। গরু বাছুর সব তো বিক্রি করে দিতে আছে, যার নালি তার খাতি দেবো কি। বড় করে পানি দিয়ে যখন আমাদের আর বেরোনি কোন লাইনে গড়ে প্লাবিত হয়ে গেছে। 4 দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছেন যশোরের ভবদহের লাখ লাখ মানুষ। পাম্পে পানি সরিয়েও জমি চাষাবাদ উপযোগী করা যাচ্ছে না। সরকারের একের পর এক প্রকল্পেও মেলেনি সমাধান। এবং ইতালিতে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর 8 মাস পরও টাকা পায়নি 2000 প্রবাসীর পরিবার। বিপাকে 92টি মানি এক্সচেঞ্জ, দূতাবাসে অভিযোগ করেও মেলেনি সমাধান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে হুমকির মুখে দেশের প্রসাধনী ও স্কিন কেয়ার খাত। দ্রুত বাড়তে থাকা এই শিল্পে দেশীয় প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়ানোর আগেই বিদেশ থেকে অবৈধ পথে আসা পণ্যের সয়লাব বাজার। এতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। দেশের এই শিল্পকে চাঙ্গা করতে আর চোরা কারবারি ঠেকাতে ব্যাগেজ নীতিমালা কঠোর করা সহ যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসাধনী জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সৌন্দর্য চর্চায় দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন, দেশে বর্তমানে আমদানি নির্ভর কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা রয়েছে প্রায় 34,000 কোটি টাকার। এর মধ্যে চোরা পথে আসে প্রায় 24,000 কোটি টাকার প্রসাধনী পণ্য। দেশে বছর বছর প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা বাড়তে থাকলেও কমছে বৈধ পথে আমদানি। এনবিআরের তথ্য, 2021-22 অর্থ বছরে 627 কোটি টাকার কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 288 কোটি টাকা, যেখানে গেল বছর 100 কোটি টাকার পণ্যের আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 32 কোটি টাকার কাছাকাছি। রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতাও জানালেন, তাদের কাছে থাকা বিদেশি ব্র্যান্ডের বেশিরভাগ প্রসাধনী এসেছে অবৈধ পথে। মালগুলো হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, আপনি বেনাপোল আছে, সিলেট আছে, বাবুবাজার আছে, নরসিংদী, ওই জায়গায় দেখা গেছে লোক আছে, ওরা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠায়। বেশিরভাগই আমাদের লাগেজ পার্টি আছে নিজস্ব। আমদানিকারকরা বলছেন, চলতি বছর এসব পণ্যে 150% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়ছে আমদানিতে। বেড়েছে চোরা কারবারিদের দৌরাত্ম্য, যা বিপাকে ফেলেছে তাদের। জুনের পরে এই পর্যন্ত আর পাউডার, লিপস্টিক, ক্রিম, লোশন এই আইটেমগুলি আর এলসি হচ্ছে না, এগুলি সব ব্ল্যাকের মাধ্যমে আসতেছে। অবৈধ পথে দেশে আসা প্রসাধনী পণ্যের দাপটে যে শুধু আমদানিকারকরা বিপাকে পড়ছেন তা নয়, কোণঠাসা হয়ে পড়েছেন উদীয়মান দেশীয় প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে যে বাজারটা আছে খুব ছোট বাজার, সেটা হচ্ছে বেশিরভাগই খুব নিম্নমানের পণ্য দিয়ে ভর্তি করা। প্রচুর পরিমাণে রিসার্চের অভাব, সরকারি সুযোগের অভাব, এই সব কারণগুলোর জন্য আসলে আমাদের বাজারটাকে বাংলাদেশে আমরা যেভাবে আসলে লোকাল কোম্পানি দিয়ে যেভাবে বড় করতে চাচ্ছি সেভাবে এখনো বড় হয়ে ওঠেনি। এই অবস্থায় রাজস্ব ফাঁকি দেয়া, চোরাই ব্যবসা বন্ধের পাশাপাশি দেশীয় শিল্পের সুরক্ষায় সরকারি নীতি কৌশল ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাগেজ রুল করা দরকার। এই ব্যাগেজ রুলের নামে বেশি জিনিস আনবো, এটা কিছুতে হতে দেওয়া উচিত না। আমাদের দেশের আইনের দুর্বলতা বেরিয়ে এখান থেকে দেখা যায় এত কঠিন আইন করার পরও আইনটা প্রয়োগ করতে পারে না। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালাইডের তথ্য, 2020 সালে বাংলাদেশে প্রসাধনীর বাজার ছিল 123 কোটি ডলারের, যা 2027 সালে পৌঁছাবে 212 কোটি ডলারে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জেএম গোলাম নবী। জনাব গোলাম নবী, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, শুরুতে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে অবৈধ পথে আসা পণ্যের বাজার সয়লাব হয়ে গেছে, বাজার প্রতিযোগিতায় আসলে এটা কি ধরনের প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিকে, ধন্যবাদ দর্শকদেরকে। বিষয়টি হলো যে এখানে আমাদের এই সব বয়সের মানুষেরই
প্রসাধনী সামগ্রী এখন একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সব পেশার মানুষেরই এখন প্রসাধনী তারা ব্যবহার করে। এই প্রসাধনী আমাদেরকে 3 উপায়ে যোগান দেয় বাজার ব্যবস্থায়। একটি হলো স্থানীয়ভাবে উৎপাদনে, আমদানির মাধ্যমে, আরেকটি ভেজাল কারখানার মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারে একটা ভালো অংশ তারা দখল করে রেখেছে। এই 3 উপায়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই এই 3 উপায়ে এই পণ্য আমরা এই দেশের মানুষ ব্যবহার করি। এখানে সংকট হচ্ছে যে আমাদের সংকটটা কি? সংকটটা হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা আমদানির মাধ্যমে আমাদের বাজার ব্যবস্থায় তারা এই উৎপাদিত পণ্যের পাশাপাশি সম্ভাব্য সরকারের যে শুল্ক নীতি তারা ফাঁকি এড়িয়ে দিয়ে তারা নিজেরা লাভবান হচ্ছে। ফ্যাক্টরটা হচ্ছে এই জায়গাটা কিভাবে এটাকে আমরা রুখতে পারি, এর জন্য আমাদের একটা পরিকল্পনা আগে থেকে সরকারের নেওয়া ছিল। এটা যখন একটা পরিকল্পনা আমাদের গ্রহণ করা, সেটা কাগজের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে। এটা বাস্তবায়ন করতে সকলের যে ঐক্য প্রয়াস লাগে, সেটাই আমাদের এখানে একটা সংকট। সেই প্রয়াসটা আমাদেরকে এখনো বাস্তবে সে গড়ে ওঠে। যেমন ধরে যে এখানে পণ্যগুলো কেন আমরা নিয়মিতভাবে অন্যান্য দেশও আগে আমদানির মাধ্যমে তাদের বাজার ব্যবস্থায় তারা পণ্য যোগান দিত, কিন্তু পাশাপাশি যে দেশ থেকে তারা পণ্য নিয়ে আসতো তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে এদেশে শিল্প তারা স্থাপন করেছে, প্রযুক্তিগতভাবে তারা উন্নতি করেছে। নিজেদের যুবক এবং যুবকদেরকে তারা প্রশিক্ষণ, বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এদেশে ওই সকল প্রযুক্তি ব্যবহার করে তারা আমাদের দেশে তাদের দেশে শিল্প স্থাপন করে এই প্রসাধনীটি তারা আর আমদানিকে নিরুৎসাহিত করছে। আমরা বারংবার সরকার বাহাদুরকে এই পরামর্শগুলো দিয়ে এসেছি, যারা আমদানিকারক আছে তাদেরকে আপনার সুযোগ দিন, তারাও যে দেশ থেকে পণ্য আমদানি করে তাদের সাথে তারা এখানে এসে জয়েন্ট ভেঞ্চারে তাদের প্রযুক্তি আমরা আমাদের ব্যবহার করে আমাদের দেশের মাটিতে যদি আমরা সেই পণ্যটি উৎপাদন করি এবং সহজ মূল্যে, কম মূল্যে যদি ভোক্তার কাছে তুলে দিতে পারি, তাহলে আমদানিটা এবং এই চোরাই পথ। আমি একটু যোগ করতে চাই জনাব গোলাম নবী, যেহেতু এই পণ্যগুলো বাজারে আসছে তার মানে এগুলোর চাহিদা আছে। আমরা দেশীয় পণ্য দিয়ে সেটা কাভার আপ করতে পারছি না কেন, বা সেই চাহিদা পূরণ করতে পারছি না কেন? সমস্ত চাহিদার মাত্র 60% পণ্য আমরা দেশীয় উৎপাদনের ভিত্তিতে আমরা বাজার ব্যবস্থাকে যোগান দিই। এটা পরিসংখ্যান, বিভিন্ন পরিসংখ্যান ঘেটে আমরা তা দেখেছি, তাতে টোটাল চাহিদার 60% শতকরা 60% পণ্য আমরা স্থানীয় উৎপাদনের মাধ্যমে যোগান দিই, আর 40% আমাদেরকে নির্ভর করতে হয় আমদানির উপর। এখন যদি আমদানি একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের বাজারে আর একটা সংকট তৈরি হয়। এই জন্য আমদানিটা আমাদের তো কোনো উপায়ে বন্ধ করা যাবে না। আমদানির বৈধতাকে, আমদানিটাকে আরো সহজীকরণ করতে হয়। আমদানির ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো বাধা বা প্রতিবন্ধকতা এরকম কিছু আছে? এখানে বিষয়টি ওরকম না, বিষয়টি হলো সেটি হচ্ছে আমদানিতে অতি চড়া শুল্ক আরোপ করা আছে। যেহেতু এটা প্রসাধনী পণ্য, এই চড়া শুল্কটাকে ফাঁকি দিয়ে অতি মুনাফা করার জন্য এক ধরনের চোরা কারবারিরা এই সুযোগটা নেয়, শুধুমাত্র তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। মুনাফাটা তারা নিজেদের অতি মুনাফা করার তাগিদে এই পথে তারা পাবার আমার সমীক্ষা বলতেছে। আচ্ছা, ব্যাগেজ নীতিমালা কঠোরের তাগিদ দেয়া হয়েছে, এটি আসলে কিভাবে করা যায় আপনার কাছে কি মনে হয়? ব্যাগেজে যে পণ্যগুলো সাধারণত আমাদের দেশে, আমাদের এখানে যে ব্যাগেজ রুলস বা নীতিমালা আমাদের দেশে রয়ে গেছে, সেখানে সরকার একটা পর্যায়ে ব্যাগেজ ছাড় দেয়। সেখানে সরকার যদি সেই প্যাসেঞ্জার বা সেই যাত্রী যদি ওই পণ্য নিয়ে আসে, সেটা তার শুল্কর বাইরে থেকে যায়। এই পণ্যটা ঠেকানো আমাদের রাষ্ট্রের নীতি বা কাস্টম নীতির আওতাভুক্ত না। আর এর বাইরে যদি কোনো পণ্য নিয়ে আসে, তখন সেখানে রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত আছে, কাস্টম আছে, এনপিআর আছে, সরকারের অন্যান্য প্রশাসন ব্যবস্থা আছে, সেখানে তারা বাধা তৈরি করে। কিন্তু ব্যাগেজ বলতে যেটা আমরা বোঝাই, ব্যাগেজের এখন 40 কেজি পণ্য আমি আনতে পারি, যে কোনো এয়ারলাইন্সে আমি 40 কেজি পণ্য আনতে পারি। সেখানে বিভিন্ন ধরনের, যে কোনো ধরনের মোবাইল ফোন, প্রসাধনী সামগ্রী, তারপরে অন্যান্য কিছু আমি সেখানে ক্যারি করতে পারি। এটা আমার রাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে কারোর কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই। কিন্তু যদি 42 কেজি হয়,
আমরা একেবারে আলোচনার শেষ দিকে আছি এবং সবশেষে আপনার কাছে আমি জানতে চাই যে সার্বিকভাবে আসলে করণীয় কি হতে পারে এই অবৈধ পথে পণ্যগুলো যদি আনা বন্ধ করা যায়। হ্যাঁ, ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটা বন্ধ করার উপায় হচ্ছে, রাষ্ট্র তো একটা শব্দ, রাষ্ট্রে যারা ব্যবস্থাপনায় আছে, যারা রাষ্ট্রের গুরু দায়িত্বে আছে, এদেশের স্কলার যে ব্যক্তিবর্গ আছে, ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে, আর এখানে বিনিয়োগের জন্য একটা ব্যবস্থা যদি থাকে, বিনিয়োগ, ব্যবসায়ী এবং রাষ্ট্রের দায়িত্বরত যে সকল আমাদের কর্মকর্তাগণ আছে, যৌথভাবে আমরা যদি এটা নিয়ে একটা রাউন্ড টেবিল আলোচনা করি এবং এর উপায়টা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে এটা স্থায়ী সমাধান সম্ভব। তাছাড়া একটা সাময়িকভাবে কোনো কিছু করে এটা ব্যবস্থা বন্ধ করা খুবই দুর্বল। আমরাও প্রত্যাশা রাখি যে অবৈধ পথে এইসব পণ্য বাজারে ঢোকা বন্ধ হোক। জেডএম গোলাম নবী, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জেডএম গোলাম নবী। এবার বন্দর বাণিজ্যের খবর। চিটাগং ড্রাই লিমিটেডের দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর নেয়ার 2 মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে 1 মাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার ওঠানো নামানোর রেকর্ড হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ফেরদৌস লিপি। গত 7 জুলাই থেকে কিন্তু এনসিটি যে টার্মিনাল সেটার পরিচালনার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডাইডক চট্টগ্রাম ডাইডক লিমিটেড, এবং সে দায়িত্ব নেওয়া 2 মাসের মাথায় কিন্তু এই যে কন্টেনার উঠানামা সেটা রেকর্ড করেছে। প্রায় গত আগস্টে যে হিসাবটা দিয়েছে চট্টগ্রাম যে এনসিটি বন্দরের, সেটাতে কন্টেনার উঠানামা সেটা করেছে প্রায় 1,22,000 TUS কন্টেনার উঠানামা করেছে, যা আসলে মাসভিত্তিক যেই কন্টেনার উঠানামা সেটা রেকর্ড বলছেন। এবং আপনারা জানেন যে এই এনসিটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক টার্মিনাল। এই টার্মিনালে প্রায় ছোট বড় 5টি জাহাজ একসঙ্গে উঠানামা করতে পারে, অর্থাৎ এখানে যদি কন্টেনার উঠানামার অর্থাৎ হ্যান্ডেলিং যদি রেকর্ড করে, সেটা আসলে সামগ্রিকভাবে চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার হ্যান্ডেলিংয়ের যে রেকর্ড কিংবা প্রবৃদ্ধি সেটা অনেক বেশি সহযোগিতা করছে বলে বন্দর সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন। এবং এই যে আগস্ট মাসে যে কন্টেনার হ্যান্ডেলিং উঠানামার যে রেকর্ড করেছে, সে কারণে দেখা গেছে যে টার্মিনালে যে জাহাজের গড় অবস্থান সময় সেটা কমে এসেছে। দক্ষতার সাথে যখন জাহাজ থেকে কন্টেনারগুলো নামানো এবং উঠানো করা হচ্ছে, সেই ক্ষেত্রে পরিবহন অর্থাৎ কন্টেনার পরিবহন সেটাও বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বহির্নোঙরে যে জাহাজের গড় অবস্থান কিংবা জাহাজের যে ওয়েটিং সময়, সেই সময়টাও কিন্তু কমে আসছে, এবং যা সামগ্রিকভাবে বন্দরের যে কার্যক্রম সেটা প্রভাবিত করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে চট্টগ্রাম কন্টেনার নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, এই টার্মিনালে কিন্তু গত বছর প্রায় 12 লাখের উপর কন্টেনার উঠানামা হয়েছে, অর্থাৎ আগস্টে যে রেকর্ডটা করলো এনসিটি সেটা যদি ধরে রাখা যায়, সেক্ষেত্রে আশা করছেন যে বছর শেষে সে কন্টেনারের যে উঠানামার রেকর্ড সেটা প্রায় 15 লাখের বেশি যাবে বলে তারা আশা করছেন। এবং এই ক্ষেত্রে আপনারা জানেন যে এই যে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, এটা পুরোপুরি কাজ শুরু হয় 2015 সালে, এবং তারপর আসলে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান সাইপ পাওয়ার টেকেই কিন্তু এটা পরিচালনা করে এসেছিল, এবং চুক্তি অনুযায়ী জুলাইয়ে কিন্তু সেই মেয়াদ শেষ হয়। এবং তারপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাইয়ের 7 তারিখ থেকে কিন্তু যে এনসিটি পরিচালনার দায়িত্ব পায় বাংলাদেশ নৌবাহিনীর যে ডাইডক লিমিটেড, সেই লিমিটেড, এবং সেই ডাইডক কিন্তু 2 মাস যাবৎ কিন্তু এনসিটি যে পরিচালনা সেটা করছে, এবং 2 মাসের মাথায় কিন্তু কন্টেনার হ্যান্ডেলিংয়ে তারা রেকর্ড করলো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।
সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে এসেছে ৩৯১ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা বছর ব্যবধানে প্রায় ৩% কম। গেল আগস্টে রপ্তানি হয়েছিল ৪০৩ কোটি ডলারের পণ্য। মঙ্গলবার প্রকাশিত রপ্তানি আয়ের হালনাগাদ থেকে এ তথ্য জানা যায়। এক মাসের ব্যবধানে আগস্টে তৈরি পোশাক রপ্তানি কমেছে। এই মাসে রপ্তানি হয়েছে ৩১৭ কোটি ডলারের তৈরি পোশাক, যা আগের অর্থ বছরের একই মাসের চেয়ে রপ্তানি ৫.৫% কম। তবে চলতি অর্থ বছরের প্রথম ২ মাসের রপ্তানি আয় বছর ব্যবধানে 10.৫% বেড়ে হয়েছে ৮৬৮ কোটি ৫৫ লাখ ডলার। সপ্তাহের চতুর্থ দিন সকাল থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। এই মুহূর্তে খবর জানাতে চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আজকে এখন এই মুহূর্তে আমরা প্রধান সূচক যদি দেখি, ডিএসইএক্স ইন্ডেক্স ৫,৬৫৬ পয়েন্টে আছে, অর্থাৎ ৩৫ পয়েন্ট বেড়ে, এবং ডিএসইএক্স ইন্ডেক্স দেখতে পাচ্ছি ১,২৪০ পয়েন্টে আছে, অর্থাৎ 7 পয়েন্টের একটু বেশি বেড়ে। ডিএসএস 30 ইন্ডেক্সে দেখছি ২,২০৭ পয়েন্টে আছে, 12 পয়েন্টের একটু বেশি বেড়ে। এই মুহূর্তে এখন 11টা 18 মিনিট, আমরা দেখতে পাচ্ছি 253টি কোম্পানির শেয়ার যেটি হচ্ছে বেড়েছে, এবং কমেছে 84টি কোম্পানির শেয়ার, এবং অপরিবর্তিত আছে 56টি কোম্পানির শেয়ার। আমরা যদি একটু মার্কেট আপডেটে যাই, যেখানে তালিকার শীর্ষে থাকা 20টি প্রতিষ্ঠানে কোম্পানির শেয়ারের যদি লেনদেনটা একটু দেখে নিতে চাই, সেখানে দেখতে পাচ্ছি তালিকার শুরুতেই আছে সিটি ব্যাংকের প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 27 টাকা 80 পয়সা, এবং গতকালকে ছিল 26 টাকা 30 পয়সা, অর্থাৎ একটু খানি বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং ওরিয়ন ইনফিউশন, যেটার এই মুহূর্তে শেয়ারের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 563 টাকা 50 পয়সা, গতকালকে ছিল 550 টাকা 20 পয়সা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিছুটা বেড়েছে। এরপরে যমুনা ব্যাংকের প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 22 টাকা 30 পয়সা, এবং গতকালকে ছিল 21 টাকা 60 পয়সা, অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা বেড়ে গেছে। এবং ইনটেক লিমিটেডের যদি আমরা শেয়ারের মূল্য এখন দেখি, বিক্রি হচ্ছে 38 টাকা 80 পয়সা, এবং গতকালকে ছিল 37 টাকা 50 পয়সা, অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা বেড়েছে। এরপরে যদি আমরা একটু ইবিএল এর বিষয়টা দেখি, সেটি হচ্ছে 25 টাকা 50 পয়সা, এবং এর গতকালকে বিক্রি হয়েছে 25 টাকা 60 পয়সা। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী আছে। তো এই ছিল আমার কাছে পুঁজিবাজারের লেনদেনের আজকের খবর। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স বিও অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার কমিশনের 971তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিও হিসাব রক্ষণাবেক্ষণের ফি দেওয়ার সময়সীমা বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। সংস্থাটি জানায়, বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি 450 টাকা থেকে কমিয়ে 150 টাকা করা হয়েছে। এই অর্থ সমান 3 ভাগে ভাগ হবে, যা ডিপোজিটরি পার্টিসিপেন্টস ও বিএসইসির প্রত্যেকে 50 টাকা করে পাবে। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার শুনানিতে আজ নিজেদের অবস্থান তুলে ধরতে বাংলাদেশ ব্যাংকে এসেছে ইউনিয়ন ব্যাংক পর্ষদ। সেখানে আছেন রিপোর্টার সেরিয়া সুলতানা। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের যে ভাগ্য নির্ধারণ চলছে, অনেকটা বলা যেতে পারে শেষবারের মতো নিজেদের বক্তব্য রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে তারা আসছেন, এবং গতকাল কিন্তু প্রথম দফায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের নিজেদের বক্তব্য রেখে গেছেন। আজকে সময় আছে ইউনিয়ন ব্যাংকের, এবং ইউনিয়ন ব্যাংকের এরই মধ্যে কিন্তু পর্ষদ চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকে চলে এসেছেন। গতকালকে আমরা জানি যে গভর্নর আহসান ইচ মনসুর
তিনি অসুস্থ থাকার কারণে অনলাইনে যোগ দিয়েছিলেন। আজও হয়তো সেটি হওয়ার কথা, কারণ যেহেতু 11টা থেকে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, 4 জন যে ডেপুটি গভর্নর তারা এই বৈঠকে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। ইউনিয়ন ব্যাংকের বিষয়টি যদি আপনাদেরকে জানাই, বিশেষ করে হচ্ছে 2025 সালের মার্চ মাসে যে প্রতিবেদন প্রকাশ হয়েছিল, সেখানে এই ব্যাংকটির যে 28,000 কোটি টাকা তারা ঋণ দিয়েছিলেন এবং সেখানে দেখা গেছে যে 25,000 কোটি টাকা তারা খেলাপি ঋণের মধ্যে পড়ে গেছেন। এবং এই খেলাপি ঋণ কিন্তু ধরতে গেলে বলা যেতে পারে সে সময় অর্থাৎ মার্চ মাসে প্রায় 90%। মে মাসে এসে দেখা গেছে যে এই ব্যাংকটির 98%ই খেলাপি ঋণ। ব্যাংকটির যে তদন্ত প্রতিবেদন হয়েছে, যেটি নতুন পর্ষদ আসার পর করা হয়েছে গত নভেম্বরের শেষে, সেখানে দেখা গেছে যে সেখানে 119 জন ব্যক্তি 6,000 কোটি টাকা নিয়ে ফেরত দেননি। কিন্তু ব্যাংকটি বলছে, ব্যাংকের যে প্রতিবেদনগুলো আছে সেখানে এই 119 জনের বিষয়ে বলা হয়েছে তারা ব্যাংকের যে অর্থ সেটি আসলে দিতে পারতেন, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে খেলাপি। এই বিষয়টি ছাড়াও কিন্তু বেশ কিছু বিষয় তাদেরকে উত্থাপন করতে হবে। নিজেদের সর্বশেষ অবস্থান কিন্তু তারা জানাতে পারবেন। সেখানে তারল্য, মূলধন এবং অন্যান্য যে প্রফেশনাল যে জায়গাগুলো রয়েছে সেই বিষয়গুলো তাদেরকে উপস্থাপন করতে হবে। এছাড়া এই ব্যাংকটির বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে ফরেনসিক রিপোর্ট সেটিও কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রথমেই তুলে ধরবে এবং তারপরেই কিন্তু আসলে এই মার্জারের বিষয়ে তাদের যে বক্তব্য সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক গ্রহণ করবেন। এটি অনেকটা শেষ দিকে যেহেতু, সেক্ষেত্রে কিন্তু ইউনিয়ন ব্যাংক তাদের বক্তব্য রাখার এটি শেষ সময়। তারা মার্জার চান কি চান না, অথবা কিভাবে তারা আবার ইতিবাচক ধারায় ফিরবেন সে বিষয়টি কিন্তু উত্থাপন করার এটি সর্বশেষ সুযোগ। এই ছিল মূলত আমার কাছে সর্বশেষ আজকের যে শুনানি অনুষ্ঠিত হচ্ছে তার বিষয়ে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মতিঝিলে। বগুড়ায় সিএনজি পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস ভরে শিল্প কারখানাগুলোতে বিক্রি করছে একটি চক্র, আইন অনুযায়ী যা অবৈধ। ফায়ার সার্ভিস বলছে এ ধরনের কাজ ঝুঁকিপূর্ণ, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। রাত 2টা, বগুড়া সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস পাচারের দৃশ্য এটি। প্রথম দেখায় বোঝার উপায় নেই, বিশেষ কায়দায় বানানো কার্গো গাড়িতে 50 থেকে 100 এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিল করা হচ্ছে। জ্বালানির চাহিদা মেটাতে যানবাহনের গ্যাসের বড় একটি অংশ ব্যবহার হচ্ছে উৎপাদন কাজে। গভীর রাতে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এই গ্যাস পাচারের দৃশ্য। প্রতি রাতেই সদর ও শাহজাহানপুর উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের পাশে সিএনজি স্টেশনগুলো থেকে কাভার্ড ভ্যানে করে সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিভিন্ন স্থানে পাচার করছে একটি চক্র। প্রতি কাভার্ড ভ্যানে এলপিজি সিলিন্ডারগুলোতে 50,000 থেকে 1 লাখ টাকা সমমূল্যের গ্যাস ভরানো হয়। ক্যামেরায় উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার চেষ্টা করেন চক্রের সদস্যরা। ভাই, আপনি গাড়িতে করে গ্যাস কেন নিচ্ছিলেন? গাড়ি চালক না ভাই, আমি গাড়িতে গ্যাস নিচ্ছিলেন, আপনি তো গাড়ি চালক না তো। আমি এখানে সিএনজিতে সাপ্লাই করা হয়, আগেস পাম্পে দেয়, মেহরা পাম্পে দেয়, আরো বিভিন্ন পাম্পে দেয়। এ নিয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস বলছে এ ধরনের কাজ ঝুঁকিপূর্ণ। অভিযানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যদি এটা হয়ে থাকে তো নিঃসন্দেহে এটা অবৈধ কাজ। যারা পরিবহন করে বা যারা সাপ্লাই করে এটা অপরাধ। আমরা যে স্পেসিফিক সময় বললেন যে রাতের বেলা এটি হয়, এটা আমরা এখানে অভিযান পরিচালনা করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। বিস্ফোরক দ্রব্য আইনে 1908 অনুযায়ী সিএনজি সিলিন্ডার বা গ্যাস ট্যাঙ্ক অনিরাপদভাবে বহন করা বিস্ফোরক দ্রব্য পরিবহন সমতুল্য ধরা হয়েছে। এভাবে গ্যাস সিলিন্ডার পরিবহনে ঘটতে পারে বিস্ফোরণ। সড়কে এমন ঝুঁকিপূর্ণ সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আর বাংলাদেশ দাহ গ্যাস আইনে 2001 অনুযায়ী অনুমোদিত পরিবহন ব্যতীত গ্যাস সিলিন্ডার আর বাংলাদেশ দাহ গ্যাস আইন 2001 অনুযায়ী অনুমোদিত পরিবহন ব্যতীত গ্যাস সিলিন্ডার বহনে জেল ও জরিমানার বিধান আছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ওষুধের দাম বেড়েছে প্রকারভেদে 80 থেকে 100% পর্যন্ত। আর এই বাড়তি দামের সুযোগে নওগাঁর বিভিন্ন ফার্মেসি সয়লাব হয়েছে মানহীন ও ভেজাল ওষুধে। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না এই কারবার। ভুক্তভোগীরা বলছেন এতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাড়ছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে অসাধু ব্যবসা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত এমআর রকের রিপোর্টে। দোকানের গ্যালারিতে থরে থরে সাজানো জীবন রক্ষাকারী ঔষধ। বাইরে থেকে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল। চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন হাতে নিয়ে রোগীরা ছুটে আসছেন এসব ফার্মেসিতে। কিন্তু অধিক মুনাফার লোভে ব্যবসায়ীরা কৌশলে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন মানহীন ও ভেজাল ঔষধ।
বাজারে ওষুধের দাম বেড়েছে প্রকারভেদে ৮০ থেকে ১০০% পর্যন্ত। এ সুযোগে অধিক মুনাফার আশায় অনেক ফার্মেসি কম দামে ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্রেতাদের হাতে দিচ্ছেন মানহীন ও ভেজাল ওষুধ। এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। তাদের ব্যবসায়ী স্বার্থে তারা এই দোকানগুলোতে মানহীন ওষুধ চমক লাগানো ফাইল দিয়ে তারা বিক্রি করছে। ওষুধের দামও প্রচুর বেশি হয়েছে, কিনতে তো আমাদের একেবারে হিমশিম। জোর করে অনেকগুলো ওষুধ লিখে দেয়, রোগীরা এই বিষয়গুলো নিয়ে বারবারই ভোগান্তি হয়। সম্প্রতি নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগ ও ঔষধ প্রশাসন একাধিক ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন ওষুধ জব্দ করা হয়। ঔষধ যাতে সঠিকভাবে সংরক্ষিত হয়, তাপমাত্রা সঠিকভাবে সংরক্ষিত থাকে, সেইগুলো নজর রেখে যেন ড্রাগ সুপার এগুলোকে সুপারভিশন করে। ফার্মেসিগুলো লাইসেন্স নেই, তাদেরকে আমরা রেগুলার মামলা দিচ্ছি এবং আমাদের মোবাইল কোর্টে মামলা অব্যাহত আছে। অধিক মুনাফার আশায় জীবন রক্ষাকারী ওষুধের বাজারকে নষ্ট করছে কিছু অসাধু কারবারি। সমিতি থেকে তাদের বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতা। সংস্কার করে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামীতে এটা আরো ঝুঁকিপূর্ণের মধ্যে চলে যাবে। গত আগস্টে 4টি অভিযানে 99,000 টাকা জরিমানা করে ঔষধ প্রশাসন। ঔষধ প্রশাসনের তথ্যমতে জেলায় 4,800 ফার্মেসি রয়েছে, যার মধ্যে নিবন্ধন রয়েছে 2,700। মানহীন ও ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রশাসনের শক্ত নজরদারি ছাড়াও সচেতনতার তাগিদ দিচ্ছে বিশিষ্টজনরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পাম্প দিয়ে পানি সরিয়েও ভবদহের জমিকে আর চাষাবাদ উপযোগী করা যাচ্ছে না। অনেক কষ্টে যারা আবাদ করতে চান তাদের সবাই আবার ফসল ঘরে তুলতে পারেন না। ফলে এই অঞ্চলের অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব। ফসল উৎপাদনে ব্যর্থতার সঙ্গে বর্ষায় উপচে ওঠা পানির তোড়ে প্লাবিত হচ্ছে মাছের ঘেরো। যশোরের ভবদাহ অঞ্চল ঘুরে এসে মোবারক শুভ এবং সোহেল কোরেশির ছবিতে রিপোর্টার আলামিন তুষারের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে কৃষি ও অর্থনীতির চিত্র। শেখর চন্দ্র সরকার একসময় কৃষিকাজ করলেও এক যুগ ধরে আর আবাদ করতে পারছেন না, কারণ বিলের পানি না সরায় চাষাবাদ করার কোনো উপায় নেই। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে ঘেরের মাছ আর মাঠের ফসলের সঙ্গে জীবিকাও ভেসে গেছে অনেকের। তাই তো ঘরের আঙিনায় বসে বড়শি দিয়ে মাছ ধরা ছাড়া উপায় নেই। পরিবারকে সহায়তায় উঠোনে থাকা সবজি বাগানও তলিয়েছে। নেই গৃহপালিত প্রাণীগুলো, আছে কেবল একরাশ আক্ষেপ। কি করবো, অনেক বিলি কাজ নেই, কৃষি কাজ করে বিলি তো কাজ নাই। 27 বিলির মানুষ মরিয়ে যাচ্ছি না আমরা। গেটে যখন আকাশ হয়ে গেল তখন তো এই পানির অবস্থায় আমার যদি ষষ্ঠী পাড়াতে ভালো না হলো না, খারাপ থাকবে। 4-5 বছর তো এই বিল সেচে করা হয়, এখন আর সেচারও লাইন নাই। এমনকি নিত্যপণ্যের বাজারও জলাবদ্ধতার শিকার। চারপাশে অস্থায়ী বাঁধ দিয়ে পাম্প দিয়ে পানি সরিয়ে চলছে বেচাকেনা। এতে আশপাশে বসতি হচ্ছে জলমগ্ন। প্রায় 4 দশক ধরে বছর জুড়ে এভাবেই পানির সঙ্গে লড়ছেন ভবদহের প্রায় 5 লাখ মানুষ। গত বছর তো লাগলো, তো এবার আমার ছেলে আর মাছ দিইনি। বাদ দিয়ে আমরা বাজারটাকে কোনো কাদা শুকনা রাখছি। গরু বাছুর সব তো বিক্রি করে দিতে আছে, যার নালি তা খাতি দেবো কি। ভবদহের হাজার হাজার বাসিন্দাকে নিজের ভিটে বাড়ি পৌঁছতে এমনই সাঁকো ব্যবহার করতে হচ্ছে। একসময় ইটের ছোলিং দেয়া থাকলেও সেই ইটের ছোলিং দীর্ঘ জলাবদ্ধতায় ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। আর যাতে দীর্ঘ এই ভোগান্তি তাদের যেন শেষই হচ্ছে না। এজন্যে পানি নিষ্কাশনের একমাত্র পথ ভবদহের জলকপাটের আশপাশের বড় বড় মাছের ঘেরের ব্যবসায়ীদের দায় দিচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা। কিছু কিছু প্রভাবশালী লোক আছে, তাদের কিছু ছেলাবেলা আছে, তারা এই দিক থেকে ক্লোজ করে নিয়ে যেয়ে তারাই সব বুকজাত করে। বড় করে পানি দিয়ে যখন আমাদের আর বেরোনে কোন লাইনে গড়ে প্লাবিত হয়ে গেছে। ধান চাষ হবে, মাছ চাষ হবে। অবৈধ মাছের ঘের ও নদী ভরাটে প্রাকৃতিক পানি প্রবাহ রুদ্ধ। গেল 20 বছরে নদীর প্রস্থ কমে এসেছে উল্লেখ করে প্রশাসন বলছে ঘের ব্যবসাকে একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে আনার কাজ শুরু হয়েছে। মূল সমস্যাটা হলো আমাদের নদীগুলোতে নাব্যতা হারিয়ে গেছে। সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে বিভিন্ন কারণে, সেটা কিন্তু আমাদের এটা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যতটা সুফল ওই প্রকল্পে পাওয়ার কথা ছিল, বাস্তবায়ন না হওয়ার কারণে কিছুটা সুফল তারা কম পেয়েছে। বিভিন্ন রকমের মৎস্য চাষি যারা আছে, যারা এই এগুলোকে মাছের ঘেরের পরিণত করেছে। বর্তমানে মৎস্যের নীতিমালা যেটা আছে এটাকে রাখতেছি, সামগ্রিক বিষয় নিয়েই কাজ করতেছি এখন। যদিও দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও তা এখন ভুক্তভোগীদের কাছে পরিণত হয়েছে চরম অবিশ্বাসে। খনন না করলে পলি
আনার ক্ষমতা নদীর নেই। রাজনীতি এবং ঘের ব্যবসায়ীরা তিন সমন্বয় এক হয়ে যাওয়াতে টিআরএম বন্ধ হয়ে গেছে। যারা সুবিধাবাদী তারা এই সুবিধাগুলো লুফে যাচ্ছে, ফাঁকে পড়ে সাধারণ মানুষ যারা তারা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ভবদহের জলাবদ্ধতা নিরসনে 1996 থেকে 2014 পর্যন্ত 665 কোটি টাকার 5টি প্রকল্পের কাজ হলেও মেলেনি কোনো সুফল। এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2টি প্রকল্প নিয়েছে সরকার। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। আরএফএল এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম ক্যাম্পেইনের সিজন 2 শুরু হয়েছে। 2রা সেপ্টেম্বর রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। মধ্যবিত্তের স্বপ্ন পূরণের এই ক্যাম্পেইনে পুরস্কার হিসেবে থাকছে একাধিক ফ্ল্যাট, গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য, ভিশন এম্পোরিয়ামের গিফট ভাউচার সহ মোট 559টি পুরস্কার। ভিশন এম্পোরিয়াম থেকে মাত্র 5,000 টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারেন ক্রেতারা। ক্যাম্পেইনটি চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম ও তুলে দেওয়া হবে পুরস্কার। বিশ্ববাজারে কমেছে দুগ্ধ জাতীয় পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির চলতি মাসের প্রথম নিলামে মিলেছে এমন তথ্য। গড়ে কমেছে 4.3%। সবচেয়ে বেশি কমেছে ননি ছাড়া গুঁড়া দুধের দাম। চাহিদা ও যোগানকে সামনে রেখে বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম কমেছে। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির সেপ্টেম্বর মাসের প্রথম নিলামের তথ্য, এবার গড়ে দাম কমেছে 4.3%। 154 জনের অংশ নেওয়া নিলামে বেচাকেনা হয়েছে 41,465 টন পণ্য। গড়ে দাম পড়েছে $4,043। নিলামে ননি ছাড়া গুঁড়া দুধের দাম সবচেয়ে বেশি 5.8% কমেছে। টন প্রতি গড় মূল্য নেমেছে $2,620। চেডার পনিরের দামও 3.6% কমে প্রতি টন কেনাবেচা হয়েছে $4,709। ননিযুক্ত গুঁড়া দুধের দাম কমেছে 5.3%। টন প্রতি গড় মূল্য হয়েছে $3,809। তবে এ দফায় নিলাম হয়নি ল্যাকটোজের। দাম কমেছে মোজারেলারও 4.6% কমে গড় মূল্য দাঁড়িয়েছে $4,244। অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দামও 2.6% কমে টন প্রতি $6,917 বিক্রি হয়েছে। মাখনের দাম নেমেছে $6,969। MS আরিফিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে হুমকির মুখে সুইচ কফি মেশিন প্রস্তুতকারক থার্মোপ্ল্যান। শত শত মানুষ হারাচ্ছে কর্মসংস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 39% আমদানি শুল্কে প্রতিষ্ঠানটি এখন প্রতি সপ্তাহে প্রায় $2.5 লাখ লোকসানের মুখে পড়ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি জার্মানিতে উৎপাদন সরিয়ে নেয়া কিংবা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান স্থানান্তরের পরিকল্পনা করছে। এরই মধ্যে ব্যয় ভাগাভাগির চুক্তি করেছে স্টারবাকসের সঙ্গে। তবে সুইচ শিল্প সংস্থা সুইস মেম সতর্ক করেছে, শুল্কের চাপ এভাবে বাড়তে থাকলে অনেক প্রতিষ্ঠানই ইউরোপীয় ইউনিয়নে সরে যেতে বাধ্য হবে। ইতালি থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালেও 8 মাস ধরে টাকা পাননি 2000 প্রবাসীর পরিবার। 12 কোটি টাকার বেশি অর্থ আটকে বিপাকে পড়েছেন বাংলাদেশি মালিকানাধীন 92টি মানি এক্সচেঞ্জ। দূতাবাসে অভিযোগ করেও মেলেনি সমাধান। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্যচিত্র রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্সে ইতালি ষষ্ঠ গুরুত্বপূর্ণ দেশ। গত 12 বছর ধরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ বৈধভাবে টাকা পাঠাচ্ছিল, যা বাংলাদেশের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির মালিকানাধীন। কিন্তু গেল 16 জানুয়ারি থেকে প্রায় 2000 প্রবাসীর পাঠানো 12 কোটি টাকার বেশি আটকে দেয় ব্যাংকটি। সাধারণত 2 দিনে পৌঁছানো অর্থ 8 মাসেও পরিবারগুলোর হাতে আসেনি। এতে হতাশ হয়েছেন প্রবাসী ও বাংলাদেশি মালিকানাধীন মানি এক্সচেঞ্জগুলো। আমরা বাংলাদেশ সরকার অথবা যারা এই রিলেটেড বাংলাদেশ ব্যাংক কর্তৃক যারা কর্মরত আছেন সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যদি দ্রুত সম্ভব আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা এজেন্ট টপ এজেন্ট গুলা আমাদের সমস্যা যেন দ্রুত সমাধান হয়। আমরা চাই এইরকম প্রবাসীদের এই সত্যিকার অর্থে কষ্টের টাকাটা যেন ফেরত পায়। এই ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য আমরা কয়েকজন এখানে আসছি, এজেন্ট যারা আছি। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে প্রতিনিধি আছে তারা যদি এটাকে যদি তাদের আমলে না নেয় বা এই সমস্ত প্রতারণা করে যদি পার হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটা সবসময় কমে যাবে। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কমিউনিকেশন আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি, ব্যাংকিং ডিভিশনকে অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আমাদের জানিয়েছে যে দে আর ওয়ার্কিং অন ইট, বাট
বাট এর বাইরে আর কোনো কিছু আমাদের সাথে শেয়ার করে নাই। ভুক্তভোগীরা মিলান কনসুলেট জেনারেল ও রোম দূতাবাসে স্মারকলিপি দিলেও মেলেনি কোনো সমাধান। প্রবাসীরা বাংলাদেশ ব্যাংক ও সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চোরাই পণ্যে সয়লাভ প্রসাধনীর বাজার, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে হুমকিতে দেশীয় শিল্প, রাজস্ব হারাচ্ছে সরকার, ব্যাগেজ নীতিমালা কঠোর করার তাগিদ। নৌবাহিনীর দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনালের কাজে বেড়েছে গতি, কন্টেইনার ওঠানামায় রেকর্ড, এক মাসে 1,22,000 কন্টেইনার হ্যান্ডলিং। গরু বাছুর সব তো বিক্রি করে দিতে আছে, যার নালি তা খাতি দেবো কি? বড় করে পানি দিয়ে যখন আমাদের আর বেরোনি কোন লাইনে গড়ে প্লাবিত হয়ে গেছে। 4 দশক ধরে জলাবদ্ধতার সঙ্গে লড়ছেন যশোরের ভবদহের লাখ লাখ মানুষ। পাম্পে পানি সরিয়েও জমি চাষাবাদ উপযোগী করা যাচ্ছে না। সরকারের একের পর এক প্রকল্পেও মেলেনি সমাধান। এই ছিল এ সময়ের বাণিজ্যের, সঙ্গেই থাকুন সময়ের।